HTML এর প্রাথমিক আলোচনাটা আমরা বই থেকেই করতে পারতাম, তো আমার কাছে হয়তো নোটটা প্রস্তুত করা ছিল, সেজন্য ওটা গোছানো একটু পড়া, সেজন্য এখান থেকে করতেছি। ট্রাই টু বেস্ট এটা নোট করার চেষ্টা করবা। এখানে আমরা প্রথমে দেখি HTML যাওয়ার আগে কিছু প্রাথমিক আলোচনা রয়েছে, সেটা হলো যে ইউআরএল বা ডোমেন নেমটা আমরা এটা প্রায় দেখি যে http./ এরপর হচ্ছে তোমার www. এখানে কলেজ বলতে আমার কলেজ যেটা ছিল সেটা হচ্ছে নবাব ফয়জুল গভ কলেজ। তো এখানে সেই কলেজ বা যে কোনো কলেজ এখানে হতে পারে, বা যে যেটা দিবে সেটাই .edu, মানে শিক্ষা বোর্ডের একটা ওই কলেজের শিক্ষার ওয়েবসাইট একটা বলা যায়। এটা পুরোটার নাম হচ্ছে ডোমেন নেম, অথবা এটাকে বলা হয় ইউআরএল। তো এখানে আমার প্রতিটা অংশের এক একটা নাম আছে। আমি যদি ডান দিক থেকে বলি, এই যে .edu আছে, এটা দ্বারা বোঝাচ্ছে টপ লেভেল ডোমেন, বা এটা একটা নাম হচ্ছে এক্সটেনশন। এখানে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতেছি ইডুর আগে, সেটা হলো ডোমেন নেম। এরপরে www, এটা হচ্ছে হোস্ট নেম, যেটাকে কে হোস্ট করতেছে। এবং এই যে HTTP লিখলাম, এটা হচ্ছে আমার প্রোটোকল। ঠিক আছে, এখানে প্রতিটা অংশের নাম একটু মনে রাখার চেষ্টা করবা। এরপর আমরা দেখব যে ওয়েব পেজের কাঠামো হচ্ছে মূলত 3 ধরনের। আমরা 3 ধরনের ওয়েব পেজের কাঠামো দেখি। কি লিনিয়ার কাঠামো, হায়ারার্কিক্যাল কাঠামো এবং নেটওয়ার্ক কাঠামো। তো এই দুটাই হচ্ছে অনেক আগের প্রচলন পদ্ধতি, বাট এখন সবচেয়ে আমরা যেটা ব্যবহার করি, মোবাইলে ঢুকলে, ল্যাপটপ, কম্পিউটারে বা নেটে যুক্ত হয়েছি মানে এখন আমাদের নেটওয়ার্ক কাঠামো, অথবা কারোর সাথে কথা বলতেছি মানে নেটওয়ার্ক কাঠামো। বাট আমরা আগে এগুলো ইউজ করতাম, বা এগুলো এখনও আছে, এমন যে নাই এমন না। লিনিয়ার কাঠামো আসলে কি? এটার আরেকটা নাম হচ্ছে পর্যায়ক্রমিক কাঠামো। যেমন আমরা দেখি ইউটিউব, মানে ধাপে 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 হচ্ছে যে স্ক্রল করে করে আমরা হচ্ছে অন্য একটা স্তরে যাই। মানে এটা এক্সাম্পলটা কি? যেমন তোমাকে প্রশ্ন করতে পারি এখান থেকে আনছি কি এইভাবে, যে নিজের কোনটি লিনিয়ার কাঠামো, সেটার উত্তর হবে কি? ইউটিউব। মানে পর্যায়ক্রমিকভাবে একটা করে একটা ফেজ এভাবে আসতেই থাকে। এরপর হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। এটা হচ্ছে যেমন একটা বিভাগের সাথে সম্পর্কিত হচ্ছে জেলা, জেলার সাথে হচ্ছে উপজেলা, উপজেলার সাথে ইউনিয়ন, ইউনিয়নের সাথে গ্রাম, এইভাবে মানে বিভিন্ন স্তর ভিত্তিক অনুযায়ী সাজানো। এখানে কোনোভাবেই আমার গ্রামের সাথে সরাসরি বিভাগ সম্পর্কিত হবে না। গ্রামে কোনো সমস্যা তো সেটা উপজেলায় যাবে, বা ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা পর্যায়ে যাবে, জেলা থেকে আমার সেটা বিভাগ পর্যায়ে যাবে। তো এখানেও জিনিসটা একই রকম। যেমন আমার হোম পেজ থেকে সেটা মেইন পেজে যাবে, এবং মেইন থেকে সাবে যাবে। ঠিক আছে, অর্থাৎ যেমনটা বিভাগ থেকে আমার আসছে, মনে করে এগুলো জেলা, জেলা থেকে উপজেলাগুলা। তো এটার এক্সাম্পল হচ্ছে আমার ফেসবুক। এরপর আমরা তৃতীয় কাঠামো দেখবো ওই ফেজে, সেটা হলো নেটওয়ার্ক কাঠামো। এখানে সরাসরি একটার সাথে আরেকটা যুক্ত। যেমন এর সাথে চারোটাই যুক্ত, আবার এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত, এর সাথেও যুক্ত, এর সাথেও যুক্ত। কারণ এর সাথে যুক্ত আছে মানে এর সাথেও যুক্ত আছে। অর্থাৎ এখানে প্রতিটা নেটওয়ার্কই একটার সাথে আরেকটা যুক্ত আছে। ঠিক আছে, এবং নেটওয়ার্ক কাঠামোর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমার উইকিপিডিয়া। এরপর আমি একটা নোট হিসেবে এখানে রেখেছি যে হাইব্রিড বা মিক্সড কাঠামো। এখানে অর্থাৎ এখানে নেটওয়ার্ক আর হায়ারার্কিক্যাল একসাথে হতে পারে, বা লিনিয়ার আর হায়ারার্কিক্যাল একসাথে হতে পারে, মানে মিক্সড আছে, ইন্ডিভিজুয়াল না। তো সেটা এরকম হলে আমরা সেটাকে আসলে মিশ্র কাঠামো বলি, এবং সেটার এক্সাম্পল হচ্ছে গুগল। এরপর একটা কোশ্চেন লিখলাম, সেটা হলো ওয়েব পাবলিশিং কি? ওয়েব পাবলিশিং বুঝতেই পারতেছে যে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, একটি ওয়েবসাইট তৈরি করার পর ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকেই ওয়েব পাবলিশিং বলে। তাহলে খুবই সহজ একটা সংজ্ঞা। আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম এবং সেটাকে ছড়িয়ে দিলাম। যেমন এই যে আমি যদি এই ওয়েবসাইটের কথা বলি, এটা কিন্তু হচ্ছে যে আমি যদি এখন গুগলে খুঁজতে যাই, তাহলে সেটা আমি আমার কলেজের এই ওয়েবসাইটটা পাওয়া যাব। আমি সার্চ দিলে আমার এই ওয়েবসাইটটা, কলেজের ওয়েবসাইট কিন্তু নেটে পাওয়া সম্ভব। আমি সার্চ দিলে আমার একটা শিক্ষা বোর্ড, অথবা হচ্ছে একটা যে কোনো জেলার বলি ডাটাগুলো আমরা, বা যে কোনো একটা প্রতিষ্ঠানের বলি, এটা এনজিও হতে পারে বা জিও হতে পারে, এগুলোর ডাটাগুলো আমরা
ওয়েবসাইটে পেতে পারি, সেটা এখানে বলা হয়েছে যে একটা ওয়েবসাইট তৈরি করা হলো, ওই ওয়েবসাইটে একটা প্রতিষ্ঠানের সকল ডাটা আছে, আমি চাইলেই এটা নেটে পাবো। এখন কখন পাবো? যখন আমরা এটাকে ওয়েব পাবলিশিং করে দিব, যেটা হ্যাঁ যে কেউ সার্চ দিলে আমার এটা পাবে। ওয়েব পাবলিশিংয়ের ধাপসমূহ কী কী ধাপ আছে এখানে? একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে, চাইলেই ছেড়ে দেওয়া যাবে না, একটা ডিজাইন করে বা একটা ওয়েবসাইট তৈরি করেই ওয়েব পেজ ডিজাইন করা। তারপর হচ্ছে ওয়েব সার্ভারে পেজ হোস্টিং করা, মানে হোস্টিং বলতে হচ্ছে যে যে এটাকে তৈরি করছে, যেমন আমি একটা কোনো কিছু একটা হচ্ছে যে লিখলাম, তারপর এটাকে ছাড়িয়ে দিলাম, বা আমি আজকে ফেসবুকে একটা হচ্ছে যে পোস্ট করলাম, আমি পোস্ট করলাম, তাহলে আমি হচ্ছে হোস্ট। আর আমার এই আজকে ফেসবুকে যে পোস্ট আমি করলাম, এটা যারা যারা দেখবে তারা হচ্ছে তোমার ভিউয়ার, তারা সেটা দেখতেছে, তাহলে যে ছাড়তেছে সে হচ্ছে হোস্ট। ঠিক একইভাবে আমার ওয়েবসাইট যে পাবলিশিং হচ্ছে সেখানেও আমার একটা হোস্টিং পেজ থাকতে হবে বা হোস্টার থাকতে হবে আর কি। সার্চ ইঞ্জিনের সাথে ওয়েব পেজের সম্পর্ক, অবশ্যই আমি সাপোজ যদি বলি আমি এটা কীভাবে একটা ওয়েবসাইট খুঁজে পাবো, অবশ্যই আমরা কী করি? সার্চ করি। যেমন আমি আমার প্রতিষ্ঠানের কথা যদি বলি, তাহলে বাউ ইআরপি দিয়ে আমি লিখলে চান্স মানে আমার চলে আসে। আমি গুগলে গিয়ে যদি লিখি বাউ, BAU বাউ, অথবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, তখন আমার কিন্তু সবগুলো দ্বারা শো করে যে এই বিশ্ববিদ্যালয়ের কী কী ওয়েবসাইট আছে, আপনি কোন ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছেন বা কোন কোশ্চেনের সাপেক্ষে আপনি ঢুকতে যাচ্ছেন, এরকম সার্চ ইঞ্জিনের সাথে ওয়েব পেজটার সাথে একটা রিলেট করে দিতে হবে। তাহলে আমি জাস্ট একটা ওয়েব পাবলিশিংয়ের কথা চিন্তা করলাম হয়ে যাবে এমন না, এখানে আমার বেশ কয়েকটা ধাপ মেনটেন করতে হবে। এরপর আমরা চলে যাব ডোমেন নেম। ডোমেন নেম ওয়েবসাইটকে অনন্যভাবে শনাক্ত করবে, মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে শনাক্ত করতে যেটা সবচেয়ে বেশি কাজে দেয় সেটা হলো ডোমেন নেম, মানে এই যে এই জায়গাটা। কারণ আমার বাকি HTTP বা www বা edu এটা সবগুলা চাইলে সব ডোমেন নেমে থাকতে মানে সব হচ্ছে ওয়েবসাইটে থাকতে পারে, কিন্তু আমার কলেজের ওয়েবসাইট বা আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এটা আলাদা থাকবে, তোমার কলেজের ওয়েবসাইটে সেটা আলাদা হবে, কোনো একটা অন্য প্রতিষ্ঠানে সেটা আলাদা হবে। তার মানে এই যে ডোমেন নেম, অর্থাৎ এই যে জায়গাটা দ্বারা আমার অনন্য বা আলাদাভাবে হচ্ছে যে আমি ওয়েবসাইটকে আলাদা করতে পারতেছি। ওয়েবসাইটের বিষয়বস্তুর উপর ভিত্তি করে 19টি টপ লেভেল ডোমেন আছে। কয়টি? 19টি। এটা মনে রাখো, বাট সবগুলোর নাম জানতে হবে না। ডট বাংলা হচ্ছে বিশ্বব্যাপী বাংলা ভাষার ওয়েবসাইট। নাম কি? ডট বাংলা। নির্দিষ্ট করার জন্য ডোমেন নেম হিসেবে ব্যবহারের জন্য দেশের নাম সংক্ষিপ্ত আকারে লেখা থাকে, যাকে কান্ট্রি ডোমেন বলে। তার মানে এই যে আমরা লিখি না এই .bd, মানে বাংলাদেশ, যদি আমি এখানে যদি লিখি যে http://www.edu.bd, ডট যখন বিডি আমি দিবে, এখানে ভিডিও যদি আমি এখানে ভিডিও দিতাম, .bd যদি দিতাম, তাহলে বিডি দ্বারা কী বোঝাইতো? বাংলাদেশ বোঝাইতো। তার মানে বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ আমি কিন্তু ব্যবহার করতেছি বিডি রূপে। তার মানে এখানে চাইলে এটাও লিখে ফেলতে পারে যে .bd। এই বিডি দ্বারা আসলে কী বোঝায়? বিডি দ্বারা বোঝায় আসলে কান্ট্রি নেম, কান্ট্রি নেম লিখে রাখতে পারো চাইলে এটা। এর পরবর্তীতে আমরা যাব, যেমন এখানে টপ লেভেল আমাদের কিন্তু আছে, ডোমেন নেম আছে কিন্তু টোটালি 19টা। আমরা এখানে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় বা যেগুলো সবচেয়ে বেশি লাগে সেগুলো দেখব, এবং তাদের ডোমেনের প্রকৃতি মানে কোথায় ব্যবহার করা হয়, কোন কাজে ব্যবহার করা হয়, এবং এক্সাম্পল সহ দেখব। এখানে আমরা প্রথমে যদি বলি যে আমাদের প্রথম তো হচ্ছে .com। আমরা বেশিরভাগ পার্সোনাল যে ওয়েবসাইটগুলো তৈরি করি, যেমন মেলগুলো, সেগুলো কিন্তু .com দিই, যে www habib@gmail.com, ঠিক না? এইভাবে দিয়ে থাকি। তো এই যে কম দ্বারা বোঝাচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, এবং এটার উদাহরণ হচ্ছে microsoft.com। এরপর হচ্ছে .gov, মানে গভর্নমেন্ট সাইডের যে এগুলো মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেমন এখানে দেওয়া হয়েছিল ঢাকা এডুকেশন বোর্ড .gov। এরপরে হচ্ছে .edu। ইডু বলতে কী বোঝাচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান। দেখো নাম দেখে সহজে বোঝার উপায় আছে, হয়তো প্রথমটা বোঝার উপায় ছিল না, কিন্তু এইগুলো বোঝা যাচ্ছে কিন্তু, এবং এটাই সবচেয়ে বেশি আসে যেটা বোঝা যাচ্ছে না আসলে। এরপর আমার ইডু মানে শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ABC, মানে ABC বলতে যে কোনো কিছু, যেমন তোমার কলেজের নাম .edu, যেরকম যে কোনো কিছু দিয়ে তুমি ইডু বলতে পারো, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে ইডু। .net মানে নেটওয়ার্ক সার্ভিস, ঠিক আছে, যেমন QUIBI.net। এরপরে আবার ইন্ট বলতে ইন্টারনেট মানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এটা হচ্ছে আমার UNDP, এটা ডি, UNDP.int। এরপর রয়েছে যে .org বা DRG, এটা হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো, যেমন Wikipedia.org।
এরপর হচ্ছে সরি এটা ও, এটা ডি না, ORG। আমি তো এই জন্য বলতেছি কি ডি তো হওয়ার কথা নয়। তো সেই ক্ষেত্রে আমার এটা ORG এটা অলাভজনক প্রতিষ্ঠান মানে অর্গানাইজেশন। তো সেই ক্ষেত্রে আমার এটা wikipedia.org। এরপর .mil মানে সামরিক প্রতিষ্ঠান যেগুলো আছে মানে মিলিটারি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছে যে এখানে মিল, যেমন আর্মি, বিমান বাহিনী এরকম আর কি। তো এখানে আমি যেগুলো দিয়েছি সেগুলো সবগুলো একটু মনে রাখতে হবে, MCQ সাম অফ টাইম এখান থেকে কোশ্চেনটা করে। ডোমেন নেম রেজিস্ট্রেশন, এটা হচ্ছে লিজ নেওয়ার মতো কি যে আমি একটা ডোমেন নেম দিয়ে দিব এমন না, কত সময়ের জন্য এটা আমি নিছি এটা আবার দেখার বিষয়। ওই সময় পুরালে কিন্তু এই তোমার ওয়েবসাইটটাই ডিলিট হয়ে যাবে, তো সুতরাং এটাকে রিনিউ করতে হয় বারবার। এরপর আমরা আসি, এখানে আমি কিছু সংক্ষিপ্ত বা এই পূর্ণরূপ লিখেছি, যেমন ICANN, এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। এরপরে এটার ডোমেন নেম বরাদ্দ দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটা। আমি যেটা বলছি যে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয়, একটা লিস্ট নেওয়ার মতো, এই প্রতিষ্ঠানটা সেই লিস্ট দেয়, এটা ইউনিকভাবে একটা নামও দেয়, ঠিক আছে। এরপর হচ্ছে যে ডোমেন নেম রেজিস্ট্রেশনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পুরো ঠিকানা WHOIS ডেটাবেজে সংরক্ষিত হয়। এটার ফুল মিনিং একটু জানার চেষ্টা করবা, এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, বা হয়তো আছে কোনো জায়গায় বইতে বা যে কোনো জায়গায় দেখবে একটু। ডোমেন রেজিস্ট্রেশন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য পাওয়া যায় কোন জায়গায়, http.WHOIS মানে হোজ আর কি .webhosting.info মানে ইনফরমেশন, এটাতে পাওয়া যায়। ঠিকানা খুঁজে বের করতে অ্যাড্রেস রিসলভিং বলে, মানে ঠিকানা একটা খুঁজে বের করব, এই খুঁজে বের করাটাকে বলা হয় অ্যাড্রেস রিসলভিং। যার কাজ পোস্ট অফিসের মতো, আমরা যেরকম পোস্ট অফিসে একটা যদি আগে যেটা হয়তো যে চিঠি দিয়ে আসছে, সেটা কী হতো যে নির্দিষ্ট ঠিকানা চিঠিটাকে দিলে আমাদের পরে পিয়ন সেটাকে আমরা যেখানে পাঠাবো তার আশেপাশে একটা অফিসে গিয়ে ডাক অফিসে গিয়ে প্রেরণ করতো, যদি এটা অনেক সময় লাগতো, দূরে হলে তো মাসও চলে যেত। তো ঠিক এখানেও জিনিসটা একই রকম, যেখানে এই কাজটা করে কি যে পোস্ট অফিসের মতো একটা নির্দিষ্ট জায়গায় আমি একটা নির্দিষ্ট জায়গায় তথ্য দিছি, তো এই প্রতিষ্ঠানগুলো সেই তথ্যটাকে কি করে যে আমি যেখানে পাঠাতে চাচ্ছি সেখানে গিয়ে তারা সেখানে ডাটাটাকে রেখে দেয়, পরে তারা কিন্তু ওই তাদের নির্দিষ্ট যে সার্ভার আছে ওখানে গিয়ে তারা সেই ডাটাটাকে দেখে। তার মানে এটা ট্রান্সফারের মতো কাজ করে আর কি, মানে ডাক অফিসের মতো। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট আইপি অ্যাড্রেস আমি এখানে বলতে চাচ্ছি না, আইপি অ্যাড্রেস পরবর্তী পেজে হতে পাবো, আমি এখানে এটা চাচ্ছি না বলতে। আমি এখানে তথ্য অনুসন্ধানের উপর ভিত্তি করে ওয়েবসাইট দুই প্রকার, সেটাতে একটু যাই। তো তথ্য অনুসন্ধানের উপর ভিত্তি করে আমার ওয়েবসাইট দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে যে আমার ডাইনামিক। তো হায়ার লিঙ্ক ব্যবহার করে তথ্য অনুসন্ধান, এটা স্ট্যাটিকের কাজ। আর ডাইনামিকের কাজ হচ্ছে ডেটাবেস সার্চ ইঞ্জিন ব্যবহার করা যেতে পারে। দ্যাট ইজ হায়ার লিঙ্ক ব্যবহার করা, মানে আমরা লিঙ্ক ব্যবহার করে হায়ার লিঙ্ক না, হাইপার লিঙ্ক। আমরা যদি অনেক সময় লিঙ্ক দিয়ে দেয় না যে লিঙ্ক দিছে, তো লিঙ্ক আমরা জাস্ট চাপ দিলে কি হয়, আমার লিঙ্কে চাপ দিলেই কিন্তু একটা ডাটা পাওয়া যায়। এটা আজকের যে লিঙ্কটা তৈরি করা হলো, আজকে আমি ওই লিঙ্কে চাপ দিলে যে ডাটাটা পাবো, আমার যদি 5 বছর পরেও যদি মেসেঞ্জারে ওই লিঙ্কটা পড়ে থাকে এবং ওই ডাটাটা কেউ যদি মুছে না ফেলে, মানে ডিলিট যদি কেউ না করে, তাহলে 5 বছর পরেও আমি ওই লিঙ্কে যদি চাপ দিই তাহলে একই ডাটাই দেখতে পারবো, কোনো পরিবর্তন হবে না। তার মানে হাইপার লিঙ্ক যেটা, সেটা প্রকৃতপক্ষে স্ট্যাটিক, মানে এটা ডাটা চেঞ্জ হয় না। আর ডাইনামিক মানে হচ্ছে আমি চার্জ করলাম সাপোজ হচ্ছে যে আমি গোপালবার দেখব, তাহলে গোপালবারের কিন্তু একদম আজকে পর্যন্ত কোন এপিসোডটা আসে সেটাও কিন্তু দেখাই দিবে। তার মানে এটা ডাইনামিক, মানে এটা পরিবর্তনশীল, এটাকে আমার চার্জ করে পাইতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমার ডাটা কিন্তু কি হচ্ছে, আগেরগুলো তো দেখাবেই বাট নতুনগুলো বেশি দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইনামিক, এবং এটা চার্জ করতে হয় বা চার্জ ইঞ্জিনের মাধ্যমে সেটা আমরা পাই। ওয়েব ডিজাইন আসলে কি, আসলে এটা আগে বলা উচিত ছিল, ওয়েব পেজ আর ওয়েব ডিজাইন জিনিসগুলো আসলে কি। এরপর আছে ওয়েবসাইট কি, তিনটা কথা আসতেছে এখানে, ওয়েব ডিজাইন, ওয়েব পেজ, ওয়েবসাইট, তারপর ওয়েবসাইট কত প্রকার সেটা বলা দরকার। ওয়েব ডিজাইন হচ্ছে আসলে একটি ওয়েবসাইটের বাহ্যিক বা বাহিরের সৌন্দর্যকে ওয়েব ডিজাইন বলে, মানে ঢুকলেই আমরা যেটা দেখি আর কি, মানে মানে হচ্ছে বাহিরে মলাটের উপরের দৃশ্য আর কি বলতে পারো, একটা বইয়ের উপরে কি আছে সেটা ডিজাইনটা। এরপর হচ্ছে ওয়েব পেজ, HTML দ্বারা কৃত ডকুমেন্টকে ওয়েব পেজ বলে।
খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। তোমার পরীক্ষায় প্রশ্ন করবে যে এমসিকিউতে HTML দ্বারা কৃত ডকুমেন্টকে কী বলে? ওয়েব ডিজাইন, ওয়েবসাইট, ওয়েব পেজ। এখন বিভ্রান্ত করার মতো 3টাই শব্দ জুড়িয়ে দিছে, কারণ 3টাতে ওয়েব আছে। তাহলে সেটার উত্তর কী হবে? সেটার উত্তর হবে ওয়েব পেজ। ওয়েবসাইট কি? 2 বা ততোধিক ওয়েব পেজ এর সমষ্টিকে, এই যে ওয়েব পেজ বলতেছি এগুলোর কয়েকটা সমষ্টিকে, বা অনেক হতে পারে, 2টা হতে পারে, কমপক্ষে 2টা, এদের সমষ্টি, সেটাকে বলা হয় ওয়েবসাইট। HTML, ওয়েব পেজ, ওয়েবসাইট। অর্থাৎ HTML দ্বারা আমরা যে ডকুমেন্ট তৈরি করি সেটা হলো ওয়েব পেজ, আর বেশ কয়েকটা বা 2 বা ততোধিক ওয়েব পেজের যে সমষ্টি সেটাকে আমরা বলতেছি ওয়েবসাইট। এই জন্য আমি হয়তো একটা ধারাবাহিক প্রবাহ লেখার চেষ্টা করছি। ওয়েবসাইট 2 প্রকার, একটু আগেই বলে আসলাম আমরা, সেটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইটটা আসলে কি? স্ট্যাটিক শব্দটা শুনেই বুঝতে পারতেছি, স্ট্যাটিক মানে স্থির, মানে যার ডাটা পরিবর্তন হবে না। যে সকল ওয়েবসাইট একবার তৈরি করার পর আর পরিবর্তন করা যায় না বা হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ইহা HTML ও CSS দ্বারা তৈরি। গুরুত্বপূর্ণ। তাহলে স্ট্যাটিক যে ওয়েবসাইটগুলো আছে এগুলো HTML, আমাদের এটা নিয়েই পড়বো, বাট আরও একটা আছে সেটা হচ্ছে CSS, এই 2টা দ্বারাই তৈরি। এখানে আমি HTML এর প্রথমে বলা দরকার ছিল, অধ্যায়টার নামই যেহেতু হচ্ছে আমার HTML, বাট আমার ওয়েবসাইটে সেটা আসবে সে আমি জানি বলে প্রথমে বলি নেই। এবং এই MCQটা অনেক সময় দিয়ে দেয় যে HTML এর ফুল মিনিংটা কি। এর ফুল মিনিং হচ্ছে হাইফার, টিতে টেস্ট, এমতে মার্ক আপ এবং এলতে ল্যাঙ্গুয়েজ। তাহলে হাইফার টেস্ট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। CSS আমাদের চলে আসলো, যদিও এটা আমাদের এই অধ্যায়ের আলোচ্য বিষয় না। এটার ফুল নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তাহলে স্ট্যাটিক আমরা দেখলাম, যার ডাটা পরিবর্তন হয় না বা একবার দিলে আর কখনোই পরিবর্তন করা যায় না। আর ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে পরিবর্তনশীল বা পরিবর্তন হয়ে যায় বা ঘোরা। তো ডাইনামিক মানে হচ্ছে যেসব ওয়েবসাইটে নিয়মিত তথ্য আপডেট করা যায়, যেমন মনে করো কোনো একটা নাটকের, একটা ধারাবাহিক নাটক, এটা প্রতিদিন হচ্ছে একটা করে পর্ব আপডেট হয়, তো সেই রকমভাবে আর কি, সেটা কিন্তু তখন ডাইনামিকে প্রবেশ করবে। তো সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, এবং সেটার এক্সাম্পল হচ্ছে PHP, MySQL, এরপর হচ্ছে ASP, JSP, এবং হচ্ছে এটা কি বলে, কোয়েরি জার্সি কিছু একটা লিখছি সামথিং, ধারা তৈরি করা। এখানে আমি একটা ছোট হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হলো স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি? দিন দিন ওয়েবসাইটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ব্যাখ্যা করো, অথবা প্রতিনিয়ত বা পরিবর্তনশীল তথ্যের উপর ওয়েবসাইট ব্যাখ্যা করো, এবং হচ্ছে যে আমি অনলাইন সিস্টেমে বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। এটা দরকার নেই, আমার এখানে 2টা কোশ্চেনে একটু আনসার লেখার চেষ্টা করবা। আর আজকে আমি যে পর্যন্ত কাজ দিয়েছি সেটা একটু ভালো করে করার চেষ্টা করবা। এখানে প্রায় 3-4 পেজ আলোচনা করা হয়েছে, নোট করা প্লাস হচ্ছে যে ক্লাসটা দেখা, এবং অবশ্যই চেষ্টা করবা আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি এটা বইতেও দেখে ফেলা। বই থেকে যদি কোনো আরও কোশ্চেন পাও বা আরও কোনো টপিক থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। যদি নিজে বুঝে থাকো তাহলে দরকার নেই, বাট যদি নিজে না বোঝো তাহলে অবশ্যই বলবে যে স্যার এটা যদি আলোচনা করা হয় তাহলে সেটা আমার জন্য ভালো হয়, অথবা এটা একটু আমি বুঝিনি, বুঝিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই থাকলো। আমরা বেসিক ক্লাসরুমে আরও একটা ক্লাস দিব, এবং দেন আমরা আমাদের HTML যে প্যাটার্ন কার্ড সেখানে যাব। বেসিক ক্লাসটা এই জন্যই গুরুত্ব সহকারে করানো হচ্ছে, কারণ সাম অফ টাইম আমাদের HTML অধ্যায়টার নাম থাকলে HTML থেকে কোনো কোশ্চেনই দেওয়া হয় না, বেসিকের কাজটা থেকে, অংশটা থেকে একটা কোশ্চেন করে ফেলা হয়। সুতরাং এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে কাজগুলো করবা যে কী করতেছি কী না করতেছি, বিশেষ করে আগামীকালে যে লেকচারটা দেওয়া হবে সেটা সহ। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো।